এটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। খুবই লাইটওয়েট এবং স্লিম একটা ফোন। টেকনো ক্লেম করছে এটা এই সেগমেন্টে ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন, কারণ এটার থিকনেস হচ্ছে মাত্র 6.49 মিলিমিটার। বাট এটা কি আসলেই এতটা স্লিম? হাতে নিয়ে ফিল হয়, তবে আমরা আজকে যন্ত্রপাতি নিয়ে বসেছি আপনাদেরকে মেজার করে দেখাবো যে টেকনো যেটা ক্লেম করছে সেটা আসলে ঠিক কিনা। পাশাপাশি এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসে খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার এটাতে দেওয়া হয়েছে, এবং এই ফোনের কোনো খারাপ দিক আছে কিনা সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো চলুন আনবক্সিং দিয়ে শুরু করি। ফোনটার পাশাপাশি বক্সের ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড আছে, এটার জন্য একটা স্ক্রিন প্রোটেক্টর আছে, একটা সিলিকন কাভার আছে যেটার পেছনে ম্যাগনেটিক রিং আছে, তার মানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই ফোনটি। সেই সাথে বক্সে 45 ওয়াটের একটা চার্জার আছে এবং ইউএসবি A to C কেবল। বক্স থেকে বের করে ফোনটা হাতে নেওয়ার পরে প্রথমেই ফিল হবে ওয়াও, খুবই স্লিম এবং খুবই লাইটওয়েট হচ্ছে এই ফোনটা। এটার পেছনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, তবে ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে, এবং এই ফোনের বডিটা কার্ভড, পেছনের দিকেও কার্ভ, পাশাপাশি ডিসপ্লেটাও 3D কার্ভ, যার ফলে হাতে নেওয়ার পর এটাকে আসলেই স্লিম মনে হয়। এই ফোনটা টোটাল 4টা কালারে পাওয়া যাবে। আমাদের হাতে এটা নেবিউলা ব্ল্যাক কালারটা আছে, এটা কিছুটা ব্লুইশ টাইপের একটা টিন্ট দেয়। সেই সাথে মুন টাইটেনিয়াম, তুন্দ্রা গ্রিন এবং অরোরা হোয়াইট নামের আরো 3টা কালার ভেরিয়েন্ট আছে। আর এই ফোনটার ওজন হচ্ছে মাত্র 160 গ্রাম, এবং আমরা স্ক্রিন প্রোটেক্টর লাগানোর পরে মেপেছিলাম, তখন আমরা 172 গ্রাম পেয়েছি। এরপরেও এটা খুবই লাইটওয়েট এবং হাতে নিলে মনে হয় আমি কোনো একটা পাটকাঠি ধরে রেখেছি। আর এই ফোনটাকে এত লাইটওয়েট করা পসিবল হয়েছে বিকজ এটা অনেক বেশি স্লিম, এবং টেকনোর ক্লেম অনুযায়ী এটার থিকনেস হচ্ছে মাত্র 6.49 মিলিমিটার। এটা শুনে আমি বিশ্বাস করতে চাচ্ছিলাম না যে এত স্লিম হবে এই ফোনটা। তারপর আমি এই মেজারিং স্কেল দিয়ে মাপলাম, মেপে দেখলাম আসলেই এটা 6.49 মিলিমিটার অ্যান্ড খুবই থিন। এটা যখনই হাতে ধরবেন মনে হবে আপনি একটা ফোনের জাস্ট ফ্রেম ধরে রাখছেন। বাট আমার প্রশ্ন হচ্ছে, এত স্লিম এবং লাইটওয়েট একটা ফোনের ভিতরে এরা 5200 mAh ব্যাটারিটা কই ফিট করলো? এই বিষয়টা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, ফোনটা স্লাইটলি ফ্রন্ট হেভি, খুব বেশি না। সো আপনি যখন ইউজ করতে যাবেন মাঝে মধ্যে কিছুটা মনে হবে যে সামনের দিকে টিপ ওভার হয়ে যাচ্ছে, বাট পরে যাওয়ার চান্স নাই। যদি কিছুদিন ইউজ করেন তাহলে এই জিনিসটাতেও অভ্যস্ত হয়ে যাবেন। আর এই ফোনটার পেছনের দিকে 3টা ক্যামেরা রিং দেওয়া হয়েছে, যদিও ক্যামেরা এখানে একটাই অ্যাপ্রোপ্রিয়েট, বাকিগুলো জাস্ট ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে। এটার বাম পাশে কিছুই নেই, ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রাখা হয়েছে। নিচের দিকে আমরা সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছি, যেখানে আপনারা 2টা সিম ইউজ করতে পারবেন। সেই সাথে প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফেসিং স্পিকারটা আছে। বাই দ্য ওয়ে, ফোনটাতে কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা মিসিং, যেহেতু এত স্লিম ফোন তাই হয়তো এখানে ফিট করতে পারে নাই। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে আয়ার ব্লাস্টার আছে, আর এই ফোনটাতে IP64 বা IP64 রেটিং আছে, যেটা আপনাকে ডাস্ট এবং স্প্ল্যাশ থেকে কিছুটা বাঁচাবে। সেই সাথে এটা যে ব্যাক কভার আছে সেটা লাগালে 2 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স পাবেন। আর এই ফোনটার যে স্টিরিও স্পিকার আছে সেটা ডলবি টিউনড, তবে এটা স্পিকারটা খুব একটা লাউড ছিল না, যদিও সাউন্ডে সারাউন্ড একটা ইফেক্ট ছিল এবং সাউন্ডের যে স্টেজটা সেটা বেশ ওয়াইড মনে হচ্ছিল, বাট আর একটু লাউড হলে ভালো হতো। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ। এটা একটা 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এবং এটাতে 1.5K রেজোলিউশন দেওয়া হয়েছে। যদিও এটা নেটিভ রেজোলিউশন 1080, তবে টেকনোর যে T1 আপস্কেলিং চিপটা আছে সেটা দিয়ে এখানে আউটপুট করা হয়েছে 1.5K তে। মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে 144 হার্টজের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটা নিয়ে অনেকেই এক্সাইটেড হতে পারেন, বাট আমার কাছে এটা কেবলই গিমিকি মনে হয়, কারণ এই 144 হার্টজ আসলে খুব একটা বেশি অ্যাপে কাজ করে না, জাস্ট 2-3টা অ্যাপে সাপোর্ট করে। এবং আপনাকে সেটিং থেকে 144 হার্টজ প্রত্যেকটা অ্যাপের জন্য ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে, যেগুলো সাপোর্ট করে সেগুলোতে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এর বাইরে রিফ্রেশ সুইচিং এর 3টা অপশন আছে, একটা হচ্ছে অটো মোড, একটা হাই মোড যেটাতে 120 হার্টজ কাজ করে, আর একটা স্ট্যান্ডার্ড মোড যেটাতে 60 হার্টজ কাজ করবে। সো আই থিংক রেগুলার 120 হার্টজের ডিসপ্লে ঠিক ছিল, তবে ডিসপ্লেটা খুবই স্মুথ ছিল, টাচ রেসপন্স খুবই ভালো ছিল, এবং এটা ডিসপ্লে কার্ভড হওয়ার ফলে কিন্তু ইমার্সিভ একটা ফিল পাওয়া যায়, এবং অ্যাক্সিডেন্টাল কোনো টাচ আমরা পাই নাই। এটা সফটওয়্যারের একটা ফিচার আছে যেটা অ্যাক্সিডেন্টাল টাচটাকে ডিটেক্ট করে সাইডের কার্ভে। ডিসপ্লের উপরে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটাও খুবই ছোট, এবং সাইডে তো কোনো বেজেল নাই, উপরে নিচে চিনের পরিমাণও খুবই মিনিমাল, যার ফলে কিন্তু ডিসপ্লেটা অসাধারণ লাগে দেখতে। আর এই ডিসপ্লের ব্রাইটনেস টেকনো ক্লেম করছে 4500 নিট। আমরা জানি এটা লোকাল ব্রাইটনেস, তার মানে হচ্ছে 1-2টা পিক্সেলকে নিয়ে HDR কন্ডিশনে মেজার করা। সো রিয়েল লাইফে আপনি ওরকম এক্সপিরিয়েন্স পাবেন না। এটার HBM বা হাই ব্রাইটনেস হচ্ছে 1600 নিট। ডিরেক্ট সানলাইটে গেলে তারপরেও ভিজিবিলিটিতে কিছুটা ইস্যু হয়, বাট এর বাইরে অন্যান্য জায়গাতে কোনো ধরনের প্রবলেম পাইনি। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, এবং এটা একটা 10 বিট ডিসপ্লে। এবার চলুন আমরা একটু ফোনের ভেতরে ঢুকে দেখি এটার হার্ডওয়্যার স্পেসিফিকেশনটা কেমন। শুরুতেই আমরা এটা স্টোরেজ ভেরিয়েন্টটা বলে দেই। বাংলাদেশে 8/256 GB ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে, এবং এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 24,999 টাকা বা 25,000 টাকা। এবং এই ফোনটাতে যে SoC ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের Helio G200। নাও আমরা সবাই G100 এ অভ্যস্ত, এক জাম্পে 200 এ চলে গিয়েছে। সো অনেকেই মনে করতে পারে G100 থেকে 200 এ হয়তো বা পারফরমেন্সও 100% বেশি পাওয়া যাবে। ব্যাপারটা একদমই সেরকম না। G100 থেকে G200
200 এর পারফরমেন্সের যে আপগ্রেড সেটা 10% মতো ক্লেম করছে ব্র্যান্ড, বাট আপনি হয়তো 10% রিয়েল লাইফে পাবেন না। সো রিয়েল লাইফে পারফরমেন্স নিয়ে এক্সপিরিয়েন্স খুবই কাছাকাছি হবে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে কিছু কিছু জায়গাতে হয়তো বা কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা খেয়াল করবেন। যেমন আপনি যদি বেঞ্চমার্ক রান করেন তাহলে বেঞ্চমার্কের স্কোরে কিছুটা তারতম্য দেখবেন। আমরা বেশ কিছু বেঞ্চমার্কেতে রান করেছি, সেই স্কোরগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে ডে টু ডে লাইফে ফোনটা ইউজ করতে গিয়ে কোনো ধরনের মেজর ল্যাগ কিংবা হিকাপ আমরা খেয়াল করি নাই। খুব স্মুথ মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স এটা থেকে পেয়েছি। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রত্যেকটা টাস্কই একদম বাটারি স্মুথ ছিল। গেমিং এর বেলায় পাবজিতে বেটার গ্রাফিক্স সেটিংয়ে আপনারা ইজিলি 60 FPS গেম খেলতে পারবেন এটাতে। সেই সাথে কল অফ ডিউটি মোবাইলেও আমরা যদি মিডিয়াম গ্রাফিক্স সিলেক্ট করি তাহলে 60 FPS খুব ইজিলি এটা দিতে পারছিল কোনো ধরনের স্ট্রাগল করা ছাড়াই। এছাড়াও আমরা অ্যাসফাল্ট 9 খেলেছি এই ফোনটাতে, সেটাও খুবই স্মুথলি প্লে হচ্ছিল। আর ফোনটা স্লিম হওয়ার কারণে কিন্তু এটা থার্মাল পারফরমেন্সে আমার মনে হয় কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে, কারণ কিছুক্ষণ গেম খেলার পরে এই ফোনটা বেশ ভালো রকমের গরম হচ্ছিল। যদিও এটা খুব এক্সেসিভ ছিল না, তারপরেও হিটিংটা অন্যান্য ফোন থেকে তুলনামূলক একটু বেশি খেয়াল করেছি। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আছে, যার উপরে টেকনো নিজস্ব হাই ওএস দেওয়া হয়েছে এবং এটার ইউআইটা আগের চাইতেও বেটার হয়েছে এবং এটাতে বেশ কিছু এআই ফিচার ইনক্লুড করা হয়েছে, যেমন এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ওয়ালপেপার জেনারেটর, ফটো ইরেজার, ইমেজ এক্সটেন্ডার, শার্পনেস প্লাস, এআই রাইটিং সহ আরও বেশ কিছু ইন্টারেস্টিং এআই ফিচার দেওয়া হয়েছে। এবং টেকনোর যে কেমন সিরিজে এআই ফিচারগুলো দেওয়া হয়েছে সেখান থেকে 80 to 90% এটাতে ইনক্লুড করা হয়েছে। এছাড়াও ফ্লোটিং উইন্ডো এটাতে সাপোর্ট করে এবং ডাইনামিক আইল্যান্ড থেকে ইন্সপায়ার্ড হয়ে ডাইনামিক পোর্ট ফিচারটাও এটাতে দেওয়া হয়েছে। এর বাইরে আরও ছোট ছোট অনেকগুলো সফটওয়্যার ফিচার আছে। ওভারঅল ইউআইটা নিয়ে আমার মেজর কোনো কমপ্লেন নেই। এবার চলে আসি ক্যামেরাতে। সো এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে প্রাইমারি ক্যামেরা হিসেবে, এবং সামনের যে ক্যামেরাটা এটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। না পেছনের ক্যামেরার ছবির কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি যদি আপনি ডে লাইটে ছবি তোলেন তাহলে ভালো ডিটেল এবং শার্প ছবি তুলতে পারবেন। সেই সাথে কালার রিপ্রোডাকশনও ভালো ছিল, হিউম্যান সাবজেক্টের ফেস টোনও খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ওকে ছিল। পোর্ট্রেট মোডে গেলে সাবজেক্ট সেপারেশন বা এজ ডিটেকশন খুব ভালোভাবেই করতে পারে, যদিও ব্যাকগ্রাউন্ডে যে বোকেটা সেটাকে খুব একটা বেশি ন্যাচারাল লাগে না, আর্টিফিশিয়াল ফিল হয় কারণ ওখানে ট্রানজিশন নাই একদমই। তবে ছবি দেখতে মোটামুটি ভালোই লাগে, কালার যদিও একটু পাঞ্চি বা স্যাচুরেটেড হয়। লো লাইটের ছবিতে কোয়ালিটি যদিও অনেকটাই ড্রপ করে, স্পেশালি কালার শিফটিং খেয়াল করেছি এবং কালারের স্যাচুরেশন প্রচুর কমে যায়, সেই সাথে ডিটেলের পরিমাণও থাকে না, আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম লো লাইটে। রিয়ার ক্যামেরার ভিডিওতে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, তবে 2K 30 তে কোনো ধরনের স্টেবিলাইজেশন নাই। স্টেবিলাইজেশন পেতে হলে আপনাকে 1080 30 FPS এ ক্যাপ থাকতে হবে, ইভেন 1080 60 তেও স্টেবিলাইজেশন নেই। আর সামনের যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আছে এটা দিয়েও মোটামুটি ভালো মানের সেলফি তোলা যায়, যদিও সেন্সর সাইজটা ছোট, আবার ছবিতে মোটামুটি ভালো ডিটেল ছিল এবং দেখতেও শার্প লাগে ছবি। সেই সাথে পেছনের ক্যামেরার মতোই ফেস টোন মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, যদিও একটু পাঞ্চি বা স্যাচুরেটেড ছবি এটা প্রডিউস করে। রিয়ারের মতো ফ্রন্ট পোর্ট্রেটেও সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক করতে পারে, তবে আবারও ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা খুব একটা ন্যাচারাল লাগে না। ভিডিও স্পেসিফিকেশন ফ্রন্ট ক্যামেরাতে একদম রিয়ারের মতোই 2K 30 FPS এর ম্যাক্সিমাম অপশন পাবেন, বাট স্টেবিলাইজেশন অন করলে 1080 30 তে করতে পারবেন। তবে যেহেতু স্টেবিলাইজেশন ফ্রন্ট ক্যামেরায় আছে তাই ব্লগ করার সময় কিন্তু ভালো ভিডিও কোয়ালিটি এটাতে পাবেন। ওভারঅল যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে 25,000 টাকায় আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, খুব এক্সট্রাঅর্ডিনারি না আবার খারাপও বলা যাবে না। এইবার আসি ব্যাটারিতে। যেরকমটা শুরুতেই বলছিলাম আমি খুবই সারপ্রাইজড হয়েছি এইটা দেখে যে এই ফোনটাতে 5200 mAh সেল দেওয়া হয়েছে এত স্লিম এবং লাইট ওয়েট একটা ফোনের ভেতরে, আর এর চাইতেও অনেক বাল্কি ফোনে আমরা দেখি 5000 mAh ব্যাটারি দিয়ে রাখছে। সো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম নাই, আপনি ইজিলি 1.5 দিন ব্যাকআপ পাবেন। যদি লাইট ইউজ করেন তাহলে 2 দিনের মতো ব্যাকআপ আপনি এক্সপেক্ট করতে পারেন। এছাড়াও এই ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে এটাতে, এবং বক্সের ভেতরে যে ব্যাক কাভারটা আছে সেটাতে কিন্তু পেছনে একটা ম্যাগনেটিক রিং আছে, যদিও সেই রিংটা খুব একটা স্ট্রং না। সো আপনারা ম্যাগ চার্জ বা এরকম ম্যাগনেট সাপোর্টেড চার্জার এখানে কানেক্ট করতে পারবেন, এবং আপনারা যদি আরেকটু স্ট্রং ম্যাগনেটের ব্যাক কাভার চান তাহলে আরেকটা ব্যাক কাভার আছে যেটা প্রি অর্ডারে গিফট হিসেবে দেওয়া হতো, সাথে ওয়্যারলেস চার্জারও একটা দেওয়া হতো, বাট সেটা হয়তো আপনারা সেপারেটলি কিনতে পারবেন, এবং এরকম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জারও আপনারা কিনতে পারবেন। আর এটা যে ওয়্যার চার্জিং সেটা হচ্ছে 45 ওয়াটের, বক্সের ভেতরে কিন্তু 45 ওয়াটের চার্জার দেওয়া আছে। সেই সাথে এই ফোনটা বাইপাস চার্জিং সাপোর্ট করে, সো আপনারা যদি চার্জে লাগিয়ে গেম খেলেন কিংবা ফোনটা ইউজ করেন তাহলে ব্যাটারি চার্জ না হয়ে ডিরেক্টলি মাদারবোর্ডে পাওয়ার যাবে, যার ফলে কিন্তু ফোনটা গরম কম হবে, পাশাপাশি ব্যাটারির যে হেলথ সেটাও আরও বেশি বাড়বে। সেই সাথে এই ফোনটা রিভার্স চার্জিংও সাপোর্ট করে, 10 ওয়াটের ওয়্যার্ড এবং 5 ওয়াটের ওয়্যারলেস। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং এর মামলায় একদম ফার্স্ট ক্লাস রেটিং পাবে। এছাড়াও এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটার পজিশনটা বেশ নিচের দিকে রিচ করতে একটু প্যারা হয়, তবে রিচ করতে পারলে খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে, এবং টেকনো ক্লেম করছে এটাতে নেটওয়ার্ক বুস্টার ইউজ করা হয়েছে আউটডোরের জন্য। সো এটা যে মোডেমটা আছে সেটা আপনাকে একটু বেটার নেটওয়ার্ক সাপোর্ট দেবে, বাট আমরা ঢাকা শহরে নেটওয়ার্ক নিয়ে তেমন কোনো প্রবলেম একদমই ফেস করি নাই। এছাড়াও টেকনো ফ্রি লিঙ্ক নামের একটা ফিচার আছে এটাতে, যেটা দিয়ে আপনারা দুইটা টেকনো ফোনের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক ছাড়াই কমিউনিকেট করতে পারবেন, বোথ টেক্সট এবং কল। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে NFC-ও সাপোর্ট করে। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 25,000 টাকা দামের এই ফোনটাতে কমপ্লেন খুঁজে পাওয়াটা বেশ কঠিন ছিল আমাদের জন্য। তিনটা জিনিস আমি বের করতে পেরেছি, একটা হচ্ছে 3.5mm অডিও জ্যাকটা নাই, ফোনটা একটু গরম হয়, এবং এই ফোনের যে স্পিকারটা সেটা আরেকটু লাউড হতে পারতো। এগুলো যদিও
একটু মাইনর, ডিল ব্রেকার একদমই না। ভালোর দিকের কিন্তু অনেক কিছুই আছে, যেমন ফোনটার বিল্ড কোয়ালিটি, এটার যে থিকনেস, ইন হ্যান্ড ফিল, সেই সাথে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে, পারফরমেন্সও এই প্রাইসে ডিসেন্ট ছিল। সব কিছু মিলিয়ে কমপ্লিট একটা প্যাকেজ মনে হয়েছে আমার কাছে। যারা একটু লাইট ওয়েট এবং স্লিম ফোন খুঁজেন এবং অন্যান্য জিনিসগুলো সবগুলোই এটাতে থাকবে, বাট ক্যামেরাটা ডিসেন্ট ছিল, এই জিনিসগুলো মিলিয়ে এই ফোনটা আমাদের সাইড থেকে রিকমেন্ডেড থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানানো কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।